তাহলে চলো 8 নম্বর অঙ্কটা রিস্ক রিটার্নের অঙ্ক। আমি রিস্ক রিটার্নের অঙ্কটা তোমাদের করায় দেই। জি স্যার, এটা স্যার ওই যে 3টা স্ট্রোক আছে তো তাই আর কি একটু প্রবলেম হচ্ছে, কারণ এর আগে 2টা স্ট্রোকের ম্যাথ করছি। অঙ্কটা কঠিন না, কিন্তু অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা অনেকবার পরীক্ষাতে আসছে, সব ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের পরীক্ষাতে এই অঙ্কটা একবার করে চলে আসছে, সব ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের আসছে। আমাদের কপালে তো দেখা যাক কি হয়। এখন অঙ্কটা কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। আচ্ছা স্যার, এখানে বলছে যে ক্যালকুলেট রিস্ক এন্ড এক্সপেক্টেড রিটার্ন ফর দা 3 স্ট্রোক। স্যার রিস্ক এবং এক্সপেক্টেড রিটার্ন দুইটা কি আলাদা আলাদা করতে হবে নাকি? রিস্ক মানে আমরা সাধারণত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে বুঝি, আচ্ছা। আর এক্সপেক্টেড রিটার্ন তো আলাদা জিনিস, তাই না? আচ্ছা, না স্যার এক্সপেক্টেড রিটার্নটা বুঝতে পারছি, কিন্তু রিস্ক কথাটা দ্বারা এখানে কি বুঝাইছে এটাই বুঝতে পারি নাই। পোর্টফোলিও রিস্ক বলতে আমরা সাধারণত পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে বুঝি। স্যার এখানে পোর্টফোলিও কথাটা উল্লেখ নাই তো। যখন 3টা স্টক একসঙ্গে থাকে তখন তাদের এক্সপেক্টেড রিটার্ন মানে সেটা পোর্টফোলিও রিটার্ন, তাদের রিস্ক মানে হলো পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যখন একাধিক স্টক একসঙ্গে থাকে তখন সেখানে যে রিটার্নটা বের হয় সেটা পোর্টফোলিও। যখন একাধিক স্টক থাকে তখন সেখানে যে রিস্কটা বের হয় একসাথে তখন সেটা পোর্টফোলিও। তাই পোর্টফোলিও কথাটা বলা লাগে না। মানে স্যার এর আগে তো ওই যে 2টা স্টক দিয়ে করছিলাম। যাই হোক, এদিকে দেখো, এখানে আমাদের প্রশ্নের মধ্যে প্রবাবিলিটি দেওয়া আছে আর দেওয়া আছে রিটার্নের পার্সেন্টেজ গুলো। ওনারা আমাদের প্রশ্নের মধ্যে বলেছে ফ্রম দ্য ফলোইং গিভেন বিলো ইউ আর টু ক্যালকুলেট রিস্ক এন্ড এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য 3 স্টকস। এই 3টা স্টকের এক্সপেক্টেড রিটার্ন এবং রিস্ক বের করতে বলেছে। তো তোমরা জানো এই 3টা যে এখানে যে স্টক আছে, স্টক এ, স্টক বি, স্টক সি, এবং এখানে রিসিশন, নরমাল এবং বুম, এখান থেকে যদি এক্সপেক্টেড রিটার্ন বের করতে হয় আর আমরা 3 জনের এক্সপেক্টেড রিটার্ন যদি বের করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে বের করতে হবে তোমরা একটু দেখো। যদি এখন আমরা এই অঙ্কটা করতে যাই, তোমরা জানো, সবাই জানো ভালো করে, যে যদি আমাদেরকে পোর্টফোলিও রিটার্নটা বের করতে হয় আর যদি এক্সপেক্টেড রিটার্নটা আমাদেরকে বের করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? দুটো প্রশ্ন একসঙ্গে করেছে। প্রথমে ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রিটার্ন। ওনারা প্রথমে আমাদেরকে এক্সপেক্টেড রিটার্নটা বের করতে বলেছে। আমরা এক্সপেক্টেড রিটার্নটা বের করবো, কিন্তু এখানে স্টক আছে টোটাল 3টা। তুমি একসঙ্গে 3টা করতে পারো, সেটা তোমার কাছে হিজিবিজি লাগতে পারে, তুমি আলাদা আলাদা ভাবে করতে পারো। আমি প্রথমে করছি স্টক এ। যদি তুমি আলাদা আলাদা করে করো তাহলে দেখো কাজটা অনেক সহজ হবে। আলাদা আলাদা ভাবে যদি করো তাহলে আমাদের এখানে ইকোনমিক কন্ডিশন, রিটার্ন, প্রবাবিলিটি আর এক্সপেক্টেড রিটার্ন, খালি এই কয়টা ঘর টানলেই হবে। দেখো আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করছি। প্রথমে স্টক এ, এখানে আমরা প্রথমে লিখবো ইকোনমিক কন্ডিশন। এটা হলো ইকোনমিক কন্ডিশন। আচ্ছা, এখানে লিখবো রিটার্ন। ওনারা যেরকম পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিয়েছে আমরাও পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিব। এরপরে প্রবাবিলিটি। আচ্ছা, রিটার্নটাকে আমরা বলি সাধারণত আর, আর প্রবাবিলিটি এটাকে আমরা বলি পি।
আর এক্সপেক্টেড রিটার্ন ER, আর এটা বের হয় সাধারণত আর এবং পিটা গুণ করে। এই জিনিসটা এখন আমরা দেখাবো। দেখো আমাদের কাজ হয়ে গেছে। আর এখানে আমাদের টোটাল স্টক ছিল 3টা, আর আমরা একটা ঘর বেশি টানবো। দেখো প্রথমে রিসিশন, নরমাল এবং বুম, যেটা ওনারা দিয়ে দিয়েছিল পোস্টের মধ্যে, এটাকে আমি কপি করে এখানে আনলাম। এবার রিটার্ন, আমরা স্টক 8টা করছি, তাই এই যে স্টকের রিটার্ন, এটা আমরা কপি করে নিয়ে আসলাম এখানে। আমি বসাই দিলাম রিটার্ন গুলো। এবার প্রবাবিলিটি, দেখো ওনারা আমাদেরকে প্রবাবিলিটি প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে এভাবে, আমরা ওই প্রবাবিলিটি এখানে বসাই দিলাম। এইবার এই পর্যন্ত তোলা হয়েছে সবার? আরাফাতে তোলা হয়েছে? আরাফাতে তোলা হয়েছে? স্যার ক্যালকুলেশনটা কি করবো বলেন? 10-এর সঙ্গে 1/3 গুণ করলে তো ভাগ হয়ে যায়, তাই না? আর এটা হবে 3.33333, এটাই তো হয়। দেখো তো, মানে ক্যালকুলেশনটা কিভাবে করব? এটা তো আমি তো সূত্র লিখে দিচ্ছি যে এক্সপেক্টেড রিটার্ন সমান সমান আর ইনটু পি। স্যার সেটা বুঝলাম, কিন্তু এখানে 1/3 আছে না, এটা কিভাবে তুমি করব? মানে 1/3 দিয়ে গুণ করো, মানে কি 10-কে 3 দিয়ে ভাগ করে না? এত এটা ভাগ 3। হ্যাঁ স্যার ঠিক আছে, 3.333। হ্যাঁ স্যার বুঝতে পারছি, স্যার বুঝতে পারছি। স্যার আর লাগবে না। তারপরে স্যার 12 কে দিয়ে, তাহলে এটা হবে 4, হ্যাঁ এটা হবে 5, তাহলে অ্যান্সার হবে 12.33%। হ্যাঁ জি স্যার ঠিক আছে। আমি স্টকে একটা বের করেছি। আরাফাত কোনো কথা কও না? আরাফাত, জি স্যার। তুমি তো কোনো কথা কও না, স্যার তুমি কি জিনিসটা বুঝছো? স্যার জি স্যার, এই যে আর পিটা গুণ করছেন। সেটা তো আমি লিখে দিছি। আর এইভাবে যে রিস্ক রিটার্নের অঙ্কে এক্সপেক্টেড রিটার্নটা বের করতে হয়, এটা তো তুমি জানো। তাহলে কি আমাদের এক্সপেক্টেড রিটার্নটা বেরোলো? জি স্যার। স্যার আর রিস্ক বলতে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বুঝি। রিস্ক বলতে আমরা বুঝি স্ট্যান্ডার্ড স্যার ডেভিয়েশন। স্যার হ্যাঁ, এটা মানে ম্যাথটা কি বলছে? 8 নম্বর ম্যাথটা
From the information given below, you are to calculate risk and expected return for 3 stocks A, B and C. এই তিনটা স্টকের রিস্ক এবং এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। তো আমরা এক্সপেক্টেড রিটার্নটা আগে বের করলাম, কারণ যা কিছু ক্যালকুলেশন করো না কেন যদি প্রবাবিলিটি থাকে তাহলে সবার আগে এক্সপেক্টেড রিটার্নটাই বের করে নিতে হয়। রিস্ক রিটার্নটা আমি তোমাদেরকে আজকে ফার্স্ট করাচ্ছি না, এর আগে করিয়েছি। তাই যদি অঙ্কের প্রবাবিলিটি থাকে তাহলে সবার আগে আমাদেরকে এক্সপেক্টেড রিটার্নটাই বের করতে হয়। এই যে আমি এক্সপেক্টেড রিটার্নটা বের করে ফেলছি। ওনারা রিস্ক এবং রিটার্ন বের করতে বলেছিল, তো রিস্ক বের রিটার্ন বের করে ফেলছি, এখন আমি রিস্ক বের করব। কি ঠিক আছে? স্যার তাহলে বি আর সি। ও আচ্ছা, আমি এক ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রিটার্নটা এরটা বাইর করলাম, এমনকি বি এরটা তুমি বাইর করে নিতে পারবে না? না এটা আমি করে দেবো এমনি? স্যার পারবো তো, তো আমি এভাবে আমি বের করতে হবে আলাদা আলাদা করে। হ্যাঁ, আমাদের তো আলাদা, আমি তো বলেছি যে একটা টেবিলও বের করতে পারো, আলাদা আলাদা করে বের করতে পারো, তবে আমার মনে হয় তোমরা আলাদা আলাদা করে বের করলেই তোমাদের জন্য ভালো হবে, সহজ হবে। তো এই যে আমি এরটা বের করলাম, এবার কি স্টক বি এরটা তোমরা এমনি করতে পারবে না? না এটাও আমি করে দেবো। একসাথে করলে ভালো হতো না স্যার? হ্যাঁ না, একসাথে করলে ঝামেলা হবে অনেক। একসাথে বারবার এখন টেবিল। আচ্ছা ঠিক আছে। এখন যদি তুমি এখানে বিটা বাইর করো, খালি রিটার্নটা চেঞ্জ হবে, বি এর খালি এই রিটার্নটা চেঞ্জ হবে। দেখো বি এর খালি এই রিটার্নটা চেঞ্জ হবে, কিন্তু প্রবাবিলিটিটা একই রকমই থাকবে, বুঝছো? এখন যদি তুমি গুণ করো তাহলে দেখো প্রথম মানটা কত আসে, মাইনাস, প্রথমটা মাইনাস কত আসে দেখো, 2.66667 এরকমই হয় কিনা দেখো। 8 কে 3 দিয়ে ভাগ করো, হ্যাঁ স্যার, এটাই আসছে স্যার। এবার 14 কে 3 দিয়ে ভাগ করো, 66667। এবার 18 কে ভাগ করলে হবে 6। এবার এই দুটো যোগ করে মাইনাস 2টা বাদ যাবে, তাহলে হবে কত? 8%। কি দেখো তো, অ্যানসার কি 8% হয়? নো নো নো, আমি কাউকে দেখিনি। এটার অ্যানসার দেখো 8% হয় এক্সপেক্টেড 8 রিটার্ন। 8 স্যার, 8। জি স্যার, 8 হবে। ওই যে ইয়ার বি বাইরে গেল, এই যে আরাফাত, এই যে উপরে আমি এ বাইর করছি, এটা তলায় বি বাইর করছি, তুমি দেখছো? জি স্যার। দেখছো? পারবা? স্যার পারবো তো, আল্লাহ জানে। স্যার করি আমরা। স্টক সি, স্যার শুধু স্টক রিটার্ন। সিওরটা আবার করবেন নাকি স্যার? রিস্কটা কি? কইরা দেন। আর কি করলাম, এই দেখো না, পরে মাথা পাগল করে দিব, খালি রিটার্নটা পাল্টে দিব। দেখো এবার গুণ করলে কত হয়? 4.333। এটা হয়? এটা 5. হ্যাঁ স্যার, ঠিক আছে। আর 6 সামথিং, 6667। এবার যোগ দাও। 16.67, 6667 আর কি। আমরা কি তিনটা স্টকের এক্সপেক্টেড রিটার্নটা বের করা বুঝলাম? আমাদেরকে দুটো জিনিস বের করতে বলেছিল, ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রিটার্ন
আর বলছিল ক্যালকুলেশন অফ রিস্ক। দেখো রিস্ক বলতে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বুঝি, রিস্ক বলতে আমরা বুঝি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার আমরা লিখবো ক্যালকুলেশন অফ calculation of risk ব্র্যাকেট লিখলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা রিস্ক বলতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে বুঝি। আর এটাও বের করা যাবে প্রত্যেকটা স্টকের জন্য। আমরা প্রথমে বের করব স্টক এ, আমাদেরকে এখন সূত্রটা লিখতে হবে। যে অঙ্কের প্রবাবিলিটি থাকে সেই অঙ্কের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র কি হয় তা কি তোমাদের মনে আছে? আমরা তো রিস্ক রিটার্নের অঙ্ক অনেকদিন আগে শিখলেও এটা যদি 4 নাম্বার ইউনিট হয়ে থাকে তাহলে এর আগের 3টা ইউনিটে কিন্তু আমরা রিস্ক রিটার্নের অঙ্ক করেছি। তাহলে তোমরা বলো আমরা পোর্টফোলিও রিস্ক বা শুধু স্ট্যান্ডার্ড শুধু রিস্ক যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমরা কি সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করাটা শিখেছি? যেহেতু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এরটা বের করব, সেই জন্য এখানে আমরা প্রথমে সিগমা এ লিখছি। আচ্ছা এটার জন্য সূত্রটা কেমন হয় আমি দেখাচ্ছি। প্রথমে সামেশন, তারপরে রিটার্ন এ। এই রিটার্ন এ বলতে স্টক এ রিটার্নটাকে আমরা বুঝতেছি। এখান থেকে আমরা মাইনাস করব এক্সপেক্টেড রিটার্ন এ। এক্সপেক্টেড রিটার্ন এ যেটা আমরা কিছুক্ষণ আগে বের করেছি, হোল স্কয়ার। আর এরপরে আছে প্রবাবিলিটি, আর সম্পূর্ণটার উপরে আমরা দেই একটা রুট চিহ্ন। তোমাদের কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার এই সূত্রটার কথা মনে আছে? এখন তোমাদের দেখতে হবে আমাদের স্টক এর প্রথম রিটার্নটা কত ছিল। আমাদের স্টকের প্রথম রিটার্নটা ছিল 10 আর ওর এক্সপেক্টেড রিটার্ন ছিল 12.33। 10 আর এক্সপেক্টেড রিটার্ন ছিল 12.33। তাহলে আমরা লিখব 10 মাইনাস 12.33 হোল স্কয়ার আর ইনটু প্রবাবিলিটি। প্রবাবিলিটিটা ছিল 1/3। প্রবাবিলিটি ছিল 1/3। এবার প্লাস আমাদের দ্বিতীয় রিটার্নটা ছিল, দেখো স্টকের দ্বিতীয় রিটার্ন ছিল 12। তাহলে 12 মাইনাস 12.33 হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি এখানেও 1/3 প্লাস
প্লাস এবার 3 নাম্বার রিটার্ন যেটা ছিল 15 মাইনাস 12.33 হোল স্কয়ার আর প্রবাবিলিটি হচ্ছে ইনটু 1/3 আর এই পুরোটার উপর রুট ওভার না। এবার ক্যালকুলেশন করো, রুট ওভারটা তোমরা দিয়ে নিও ক্যালকুলেটরে। 10 থেকে 12.33 বিয়োগ করো, স্যার -2.33। মাইনাস তো হবেই না, স্কয়ার করলে কটা মাইনাস থাকে। ও আচ্ছা, তুমি বিয়োগ ও কর, স্যার, বিয়োগ ও বিয়োগফলটা শুধু বলছো। বিয়োগটা বের করছি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 10 থেকে মাইনাস করবা 12.33 তা আসে, সেটাকে স্কয়ার করো টু দি পাওয়ার 2। স্যার 5.42। এটাকে ভাগ করে দাও 3 দিয়ে, 1.81। তাহলে স্যার ফাইনাল রেজাল্ট 1.81। হ্যাঁ জি ফাইনালি স্যার। 8.81 প্লাস আরাফাত কিভাবে ক্যালকুলেশন করতেছে একটু খেয়াল করো। এরপরটা ছিল 12 মাইনাস 12.33, তাহলে -0.33, এটা টু দি পাওয়ার 2 সমান সমান 0.1089। এটাকে আবার ভাগ করে দেবো আমি 3 দিয়ে, 0.0363। জি স্যার। প্লাস এবার পরেরটায় 15 মাইনাস 12.33 যা হয়েছে টু দি পাওয়ার 2 সমান সমান যা হয়েছে ভাগ 3, 2.3763। জি স্যার 3763। এবার এটার উপরে রুট ওভার, এটার উপরে রুট ওভার। হ্যাঁ, এবার এই 3টা যোগ করে দিব স্যার। এবার এই 3টাকে যোগ করে দেবো, তিনটাকে যোগ করলে আসে স্যার 4.2226। 4.2226। এবার এটাকে রুট করে দাও, আর এটাকে রুট করলে আসে স্যার 2.054। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 2.05%। আমাদের স্টক এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা শেষ। আরাফাত, তুমি কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করাটা বুঝছো? জি স্যার। তাহলে এবার স্টক বি এরটা বাইর করো তো দেখি দ্রুত। ওয়ান বাই থ্রি দেখা মাথা খারাপ করে ফেলছো, কিন্তু 1/3 কে এভাবে রেখে কত সুন্দরভাবে ক্যালকুলেশনটা করা যায়। অঙ্কটা কঠিন নয়, কিন্তু অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। আমরা এখন ক্যালকুলেশন অফ রিস্ক বের করছি। রিস্ককে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি। সিগমা এ বের করেছি, সিগমা বি এবং সি টা বের করবা। স্যার উপরে ক্যালকুলেশন গুলো একটু দেখা লাগবে, ওইগুলো তুললি নেই তো।
ও এগুলোতে এমনিই পারবা। জি জি বিটা দেখি। তুমি তোলো আর সাবমিট তার মানে কি স্যার বাকি দুইটা মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে ছবি দাও। হ্যাঁ, আর এটা স্যার এই যে -8 না স্টক বি এর হ্যাঁ, -8 থেকে -8 -2.6667 এখানে একখান 6 বেশি হয়ে গেছে, বুঝছো নাকি? এটা কি ঠিকই ছিল? ঠিকই ছিল, 5 খান নিচ্ছি তো। হ্যাঁ, ঠিকই ছিল। -14 মাইনাস স্যার প্রথমটা -8 আবার -2.66, তো এটার ক্যালকুলেশনটা কিভাবে করবো? আর মাঝখানে একটা তুমি মাইনাস আছে। সকল ক্যালকুলেশনটাই কিন্তু এই সংখ্যাটাকে 3 দিয়ে, এই যে মানে এই সংখ্যাটাকে এটা দিয়ে গুণ করা মানে হলো 3 দিয়ে ভাগ করা, বুঝছো? তাহলে তুমি -8 কে 3 দিয়ে ভাগ করো, এই রেজাল্ট আসবে। ক্যালকুলেটরে তুমি -8 লিখে ভাগ দাও 3, তাহলে দেখবো তোমার এই রেজাল্ট আসবে। না না স্যার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সময়। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সময়, হ্যাঁ, তো মাইনাস থাকলে অসুবিধা কি? সব মাইনাস -8, কিভাবে করবো? হ্যাঁ, দেখো প্রথমটা হবে -8, তারপরটা -8, তাই না? হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটিটা হচ্ছে 1/3। তুমি এটা কথা বলছো তো? আচ্ছা স্যার, স্যার -8 তারপর মাইনাস তারপর হচ্ছিল -2.667। কেন? আমাদের এক্সপেক্টেড রিটার্ন তো 8, এটা না তো? ও সবগুলো 8 হবে? ও আর আচ্ছা আচ্ছা। সবগুলোই 8 হবে, আমরা তো তাই করেছি, এতেও তো তাই করেছি। তুমি দেখো, স্যার দাঁড়া 1 মিনিট, আমি আরো একটা জিনিস বুঝাই দেই। তুমি দেখো, আমি যখন এখানে বুঝতে সবগুলোর পারছি মধ্যে স্যার। 12.33 প্রত্যেকটার মধ্যে 12.33 লিখছি না? এক্সপেক্টেড রিটার্নটা মাইনাস করবো, এক্সপেক্টেড রিটার্ন তো এটাই, তাই না? হ্যাঁ, এবার বলো সাবমিট। আর ওই যে কোনো কমেন্ট করতে হবে নাকি স্যার? এই পর্যন্তই কাজ শেষ আমাদের? না না না, এই পর্যন্ত কাজ শেষ হলো না, খালি এই জিনিসটুকু বের করতে বলছে। তুমি প্রশ্নটা আরেকবার পড়ো। ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো, নিচে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে, ইউ আর টু ক্যালকুলেট, তোমাকে ক্যালকুলেট করতে হবে রিস্ক মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এন্ড এক্সপেক্টেড রিটার্ন মানে যেটা আমরা প্রথমে বের করেছি, ফর 3 স্টকস এবিসি। এই 3টা স্টকের জন্য রিটার্ন এবং রিস্ক বের করতে হবে। তো আমরা এই রিটার্ন বলতে এক্সপেক্টেড রিটার্নকে বুঝি, এই যে বের করে ফেলছি, একটা, দুইটা, তিনটা। এবার রিস্ক বলতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বুঝি, এই যে আমি একটা বের করছি আর দুইটা তোমাদেরকে বের করতে বলছি, কোনো কমেন্ট করতে বলেনি, শুধু আচ্ছা বের স্যার, করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি করে নিব না স্যার। 9 নাম্বারটা কিসের অঙ্ক একটু বলবেন? এটা ক্যাশ ফ্লো ক্যাপিটাল বাজেটের অঙ্ক।
ক্যাশ ফ্লো ক্যাপিটাল বাজেট যে চ্যাপ্টারটা আমি করাই নাই, আমি বলছিলাম যে যেহেতু তুমি ক্যাপিটাল বাজেট করাই আছি, ক্যাপিটাল বাজেটের মধ্যে তোমরা যে জিনিসগুলো আগে থেকে করেছো, সিএফবিডি থাকলে সেটাকে সিএফএটি বানানো, এই সমস্ত কাজগুলো দিয়ে হচ্ছে রিস্ক রিটার্ন এন্ড ক্যাপিটাল বাজেট, ক্যাশ ফ্লো এন্ড ক্যাপিটাল বাজেটের চ্যাপ্টারটা। তো যার জন্য এটা সেই চ্যাপ্টারের অঙ্ক। তো তুমি যেহেতু ক্যাপিটাল বাজেটের অঙ্ক করেছো, তাহলে তো 9 নম্বর অঙ্কটা তোমার পারার কথা। হ্যাঁ স্যার, তারপরে 10 নাম্বারটা। এটা ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক। এটাও ক্যাপিটাল বাজেটিং? এটা ক্যাপিটাল বাজেটিং, হ্যাঁ। স্যার এনপিভি রুলস দ্বারা করতে হবে আমাদেরকে। সিদ্ধান্ত নিতে হবে কোনটা আমরা গ্রহণ করবো, হ্যাঁ। আচ্ছা স্যার, আমি এই দুইটা করে রাখবো না, এবার ট্রাই করবো স্যার, একটু কাজ আছে, আমাকে যেতে হবে। যাও। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আরাফাত, তোমার কত দূর? স্যার বিটা তো বের করছি, বিটা কত আসছে? 3.37। দেখি একটা ছবি দাও তো দেখি। কি দিব ছবি? এই স্টক বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ছবিটা দাও, সিগমা বি। দিচ্ছি স্যার। মানে 33 আসে না, 33.33 আসে, তাই না? এটা 3 নাম্বারটা কি 33 আসে নাকি 33.33 আসে? 3.37 আছে। না না, লাস্টেরটা এই ক্যালকুলেশনে যে লাস্টেরটা যে তুমি 33 লিখছো, এটা তো মনে হয় 33 আসে না, হ্যাঁ 33.33 আসে। 33, দেখো, হ্যাঁ 33.33 আছে। 33.33 লেখো। ফ্রি গুলো 33.3, লেখা লাগবে। হ্যাঁ 33, এখানে দশমিক তো ধরি, আমরা ধরি না? 33.33 ধরে এবারে 3টা যোগ দাও। যোগ করে এবার রুট দিয়ে দেখো রেজাল্ট কত হয়। তাহলে স্যার 85.33 আসে, এটা দিব না? হ্যাঁ, ওটাকে রুট করো। কোনটা? ও, এটা কি 85.33 আসছিল? 85 প্রথমটা। হ্যাঁ, প্রথমটাকে 85.33 আসছিল। জি স্যার। ওটাও 33 লাগাবো? হ্যাঁ, লাগাও। ওকে। তাহলে তো অ্যান্সার 11.43। এত ব্যবধান হয়? এত তো ব্যবধান হওয়ার কথা না। এটাই তো দেখো আমি হচ্ছে বলছি, 85 +। . 11.43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 = 11.43 + 43 =
এটাই আসে স্যার 11.43। 85.33 হলো প্রথমটা। হ্যাঁ দ্বিতীয়টা আসবে 12। এরপরে 33.33, এবার তিনটা যোগ দাও। 33.33 প্লাস 12 প্লাস 85.33 আসে 130.66, এদিকে রুট 130.66। হ্যাঁ 11.40। তোমার আগের রেজাল্টটা ভুল ছিল, তাহলে তোমার আগের রেজাল্টটা ভুল ছিল, এখানে 11.43% হবে। তুমি আগে যা দিছিলে ওটা দিয়ে করলো স্যার। কিন্তু তোমার 3.37 হয় না। ওটা দিয়ে করো, আগে তুমি যেটা করছো ওটা দিয়ে করো। স্যার কত আসে 11.43? 11.43 তো দেখলাম। আর তোমার আসলে 11.40, তোমার আগের রেজাল্ট হয় 11.40। আর আমরা এখন 33 নিয়ে আসছি বলে এখন আমাদের রেজাল্ট আসছে 11.43, বুঝছো? জি স্যার। মানে এতটা পার্থক্য হওয়ার কথা না, যেটা তোমার সঙ্গে হয়েছে, তাই তোমার এই রেজাল্টটা ভুল ছিল। বি নাম্বারটা ভুল করছে, এখন সি নাম্বারটা কি এখন করবা নাকি বাসায় করে রাখবা? সি নাম্বারটা করতেছি। সি নাম্বারটা স্যার একটু দেখান না, ইটা টেবিলটা।